দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের ব্যস্ত জীবনে টেনশন শব্দটা যেন আমাদের নিত্যসঙ্গী। পরীক্ষার চাপ, কাজের স্ট্রেস, সম্পর্কের জটিলতা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, সব মিলিয়ে আমরা অনেকেই না বুঝেই নানা দুশ্চিন্তা ও উদ্বেগে ভুগছি। কিন্তু প্রশ্ন হলো, সব টেনশন কি স্বাভাবিক? কখন এটি রোগে পরিণত হয়? সহজভাবে আমরা কিভাবে এই উদ্বেগ কমাতে পারি? এই সব বিষয় পরিষ্কারভাবে বুঝতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন নাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি। অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আপু কথা বলছি, যে উদ্বেগের ব্যাপার, আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কম বেশি বিভিন্ন উদ্বেগের মধ্য দিয়েই আসলে চলি। উদ্বেগটা আসলে কি, এবং এটি কি সবসময় রোগ নাকি কখনো স্বাভাবিক অনুভূতিও? উদ্বেগ বা এংজাইটি আমরা বেশি পরিচিত এটাতে। বাংলা শব্দটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। উদ্বেগ আসলে আমরা ভাবি যে উদ্বেগ হলে আমি হয়তোবা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু উদ্বেগ জিনিসটা আসলে খুবই স্বাভাবিক একটা রেসপন্স আমাদের। আমাদের যখন আমরা কোনো মানসিক চাপে পড়ছি বা আমরা ভয় পাচ্ছি অথবা আমরা কোনো অজানা আশঙ্কায় ভুগছি, তখন আমাদের শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটা হয় সেটা আসলে স্বাভাবিক। তো কখন আমরা ভাববো যে এটা অস্বাভাবিক কিছু বা এটা রোগের পর্যায়ে চলে যাচ্ছে, যখন আমাদের এই মানসিক উদ্বেগটা মাত্রাতিরিক্ত হবে এবং আমরা আমাদের শারীরিক এবং মানসিক যে চেঞ্জগুলো হচ্ছে সেটা আমার আউট অফ কন্ট্রোল চলে যাবে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং চাইলেই সেই টেনশনটা বা দুশ্চিন্তাটা আমি দূর করতে পারবো না। সারাদিন আমার জীবনকে ব্যাহত করছে বা আমাদের কাজকর্ম, স্বাভাবিক ঘুম, খাওয়া দাওয়া সব কিছুকেই যখন ব্যাহত করে, সেটাকে সাধারণত আমরা ডিসঅর্ডার বলে থাকি বা এংজাইটি ডিসঅর্ডার বলে থাকি। সুতরাং এটা আসলে ডিসঅর্ডারটা তখনই হবে যখন এটা আমাদের মানে ডিসফাংশন হবে, মানে সব জায়গাগুলোতে। হ্যাঁ, অবশ্যই। আপনি কালকে একটা পরীক্ষা দিবেন, আপনি বোর্ড পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আপনার মাঝখানে কোনো উদ্বেগ হচ্ছে না, আপনি দুশ্চিন্তা করছেন না, এটা কিন্তু স্বাভাবিক না। আপনি উদ্বিগ্ন হবেন, আপনার ঘুমের একটু সমস্যা হবে, কিন্তু এটা যদি আপনাকে মাত্রাতিরিক্ত হয় যে আপনি পরীক্ষায় দিতে যেতে পারলেন না বা আপনি লিখতেই পারলেন না, অর্ধেক লিখে আপনি চলে আসলেন, বা আপনি ইন্টারভিউ রুমেই যেতে পারলেন না, কথা বলতে পারছেন না, আপনার বুক ধড়ফড় করছে, এতটাই ধড়ফড় করছে যে সেটা আপনি প্রশ্নের লিখতে এবং পরীক্ষার আনসার দিতে আপনার সমস্যা হচ্ছে, আপনার জীবনকে ব্যাহত করছে, তখনই হচ্ছে আমরা এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিসঅর্ডার বলছি। প্রতিদিনের এই যে ছোট ছোট অনেক উদ্বেগের মধ্য দিয়ে আমরা যাই, মাত্র বলেন পরীক্ষার কথা, আমাদের একটা অন টাইমে কোথাও পৌঁছতে হবে এই জ্যামের শহরে, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের একটা সঙ্গী। এটা কখন ছোট ছোট বিষয়গুলো কখন আসলে বড় রকমের রূপ নেয়, বা সেখানে ঝুঁকিগুলো আসলে কি থাকে? এটা আসলে একদিনেই হচ্ছে না আপনার। হ্যাঁ, আপনি আপনার উদ্বেগটা হচ্ছে এবং আপনি সেটাকে কিভাবে পারসিভ, আমরা বলি সেটাকে আমি কিভাবে দেখছি। আপনি পৌঁছাতে পারছেন না, সেটাকে আপনি একভাবে দেখছেন। আবার আমি পৌঁছাতে পারছি না, দেখা যাচ্ছে আমার প্রচন্ড ভয় হচ্ছে, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, আমার বারবার বাথরুমে যেতে হচ্ছে, বা এই প্রোগ্রামে আসতেই পারলাম না আমি, আমার বারবার বাথরুমে যেতে হচ্ছে, বুক ধড়ফড় করছে, টেনশন করছি, ঘাম হচ্ছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এটা আস্তে আস্তে যখন এটা আমাদের তীব্র আকার ধারণ করে, প্রথম কিছুদিন হলো সেটা আমি কন্ট্রোল করতে পারলাম, সেটা ওকে, কিন্তু এটা যখন দীর্ঘদিন ধরে হচ্ছে এবং শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাকে প্রথম দিকে সেটা নিয়ন্ত্রণে থাকছে, অ্যাডাপটিভ বলি আমরা, সেটা আমরা কন্ট্রোল করতে পারছি, কিন্তু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে। এংজাইটি ডিসঅর্ডার বলতে হলে আপনাদের সময়কালটা 6 মাসের বেশি হতে হবে। এটা 6 মাসের বেশি হয়ে যাচ্ছে এবং আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন সেটাকে আমরা ডিসঅর্ডার বলবো এবং সেটা আমাদের কনসার্নে আনা উচিত অবশ্যই। একদমই তাই। সুতরাং আপনি বলছিলেন যে এই যে একটা মানসিক একটা পরিবর্তন, তার শারীরিক পরিবর্তন বা শারীরিক লক্ষণগুলো কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। কোন কোন সংকেতগুলো দেখলে আসলে বুঝবো যে একজন মানুষ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে? এখানে শুধু শারীরিক না, কিন্তু মানসিকও। শারীরিকটা আমরা বেশি আমরা সেটাকে কনসার্ন হই, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত মানুষ মানসিক দিকটাকে অতটা কনসার্ন দেয় না। শারীরিক পরিবর্তনের মধ্যে আমাদের ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, বুক ধড়ফড় করছে, অনেকে বলে যে আমি আমার হার্টবিটের শব্দ বাইরে থেকেই শুনতে পাচ্ছি, এত হার্টবিট হয় আমার। হ্যাঁ, কারো মাথায় ব্যথা, এটাকে আমরা মাসেল টেনশন বলি, কেউ ঘাড় ব্যথা নিয়ে আসে, বলে যে মাথার পেছনটায় ব্যথা হয়, দীর্ঘ সময় সেটা থাকে, বারবার বাথরুমে যেতে হয়, কারো মেনস্ট্রুয়েশনের সমস্যা হয়, কারো পেটে ব্যথা করে, গ্যাসের প্রবলেম হয়, এই ধরনের সমস্যাগুলো। আর মানসিক যেগুলো হয়, অল্পতেই খিটমিটে হয়ে যাওয়া, অল্পতেই রেগে যাওয়া, কারণ সে তার চিন্তাটাকে যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন আশেপাশে যে ইভেন্টগুলো বা ঘটনাগুলো ঘটে
সেটা তার ব্রেন আর নিতে চায় না। সে একটা জিনিস বা বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে এত টেনশন করে যে স্বাভাবিক জিনিসগুলো তার ব্রেন আর তো স্বাভাবিকভাবে নিতে চায় না, এই জন্য সে অল্পতেই খিটমিটে হয়ে যায়, অর্থাৎ বিরক্তি ভাব চলে আসে, অস্থির। বলে যে আমার ফাফর লাগে, অস্থির লাগে, এটাকে আমরা বলি রেস্টলেসনেস। রোগী কিছুতে ঘুমাতে গেলেও সে ঘুমাতে পারে না, বা বিছানায় 10 মিনিট শুয়ে থাকতে পারে না, টেনশনের জন্য সে উঠে যায়। বাচ্চা স্কুল থেকে আসলো কিনা, দেখা যাচ্ছে বারান্দায় সে 50 বার 20 বার চলে যাচ্ছে বারবার দেখার জন্য, বা হাজবেন্ড ফোন ধরছে না কেন, বা আমার স্কুল থেকে আসছে না কেন, বা কাজের লোকই বা আসছে না কেন। শুরুটা কি আসলে শুরু হয় আপু ওভার থিঙ্কিং দিয়ে? হ্যাঁ, ওভার থিঙ্কিং দিয়ে। সবসময় সে একটা নেগেটিভ থিঙ্কিং করে যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। হয়তোবা তার লাইফে এরকম কোনো ঘটনা ঘটছেই না, কিন্তু সব কিছুতেই সে একটা নেগেটিভ জিনিস দেখবে। হয়তোবা ভাববে আসতে দেরি হচ্ছে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা পরীক্ষার হলে পৌঁছতে পারলো কিনা, ফেল হয়ে গেল, মানে সে সর্বোচ্চ নেগেটিভ একদম এন্ড পয়েন্ট পর্যন্ত দেখে ফেলছে। এটার সাথে কি তাহলে তার কোনো ব্যক্তিগত প্রিভিয়াস কোনো অভিজ্ঞতার জায়গা বা তার পারিবারিক পরিবেশ আসলে অ্যাসোসিয়েটেড কিনা? কারণ আমরা তো স্বাভাবিকভাবে পজিটিভ থটটাকেই এনকারেজ করি বা করতে পছন্দ করি, কেন এরকম? মানুষ কিন্তু চায় না যে নেতিবাচক চিন্তা করতে, তারপর সে করে ফেলছে। এটা আসলে অনেক গভীরে যেতে হবে। আমার চাইল্ডহুডটা কেমন ছিল, সে ব্যক্তি মানুষ হিসেবে কিভাবে গড়ে উঠেছে, তার পরিবার তাকে মানসিক চাপ নেওয়াটা কতটুকু শিখিয়েছে, বা পরিবারের অন্যরাও এই ধরনের অ্যাংশাস প্রন কিনা। হ্যাঁ, আমরা বলি নিউরোটিসিজম পার্সোনালিটি, যারা খুব অল্পতে অ্যাংশাস হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায় ছোটবেলা থেকে, তাদের এই ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আর ধরেন যে স্টুডেন্টটা ছোটবেলা থেকে তার উপর প্যারেন্টিংটা এত হার্শ থাকছে যে তার বাবা মা তার উপর কিছু পয়েন্ট চাপিয়ে দিচ্ছে যে তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, এই যে তার উপর এক্সট্রা একটা মানসিক চাপ, বা তোমাকে এই ইভেন্টে ফার্স্ট হতেই হবে, এখানে তোমাকে যেতেই হবে, এই গোলটা তোমাকে অ্যাচিভ করতেই হবে। এই ধরনের বাচ্চাদের কিন্তু ওরা কিন্তু মানসিক চাপটাকে সামলে উঠতে পারে না। আমরা তাদেরকে এইটা বলি না যে তুমি যাই করো না কেন ভালো করো, এটা আমি চাই, কিন্তু এই যে এক্সট্রা একটা প্রেশার তাকে অ্যাংজাইটি প্রবণ করে তোলে। একদমই তাই। আপু, এই ক্ষেত্রে আসলে প্রেজেন্টেশনটা কত বছর বয়স থেকে বেশি দেখা যায় আপনাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করি? আর আমরা এখন দেখি কিশোরদের মাঝে কিন্তু অনেক বেশি, যে একাডেমিক স্ট্রেসটা তো অনেক বেশি আমরা দেখি, পরীক্ষার আগে কিন্তু আমরা অ্যাংজাইটির এরকম রোগী অনেক পেয়ে থাকি, তো সেই বিষয়টা যদি একটু বলেন। একদম ছোটবেলা থেকে এখন পাওয়া যায়। আগে যেরকম আমরা অ্যাডোলেসেন্স বলতাম যে পাওয়া যাচ্ছে একই রকম, বা চাইল্ডহুডে একই রকম, এখন একদম ছোটবেলা থেকেই পাওয়া যায়। এটা আসলে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি চাপটা ওভাবে আমরা ভাগ করতে পারছি না, কিন্তু একজনের উপরই, দুটো সন্তান থাকলে ওর উপরেই চাপ, বা আমার যে আকাঙ্ক্ষিত প্রত্যাশা আমি আমার জীবনে পূরণ করতে পারিনি সেটা কিন্তু আমি আমার বাচ্চার ভিতর দিয়ে দেখতে চাচ্ছি। যৌথ ফ্যামিলি থাকলে কি হয়, সবাই মিলে মানসিক চাপটা ভাগ করে নিতে পারে, বা বাচ্চারা তার কষ্টের কথা গিয়ে শেয়ার করতে পারে, বা বন্ধুদের সাথে। ওরকম কিন্তু বন্ধুও নাই এখন, খেলার মাঠও পাচ্ছে না, এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে একটা প্রেশার, সে প্রতিদিন কি দেখছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অন্যরা কত দূর এগিয়ে যাচ্ছে, সামাজিকভাবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যতই আমরা ডিজিটালি কানেক্টেড থাকি, বাট আমরা কিন্তু আসলে একসাথে আমরা তো মানসিক চাপটা শেয়ার করতে পারছি না, চাপটা তো আমার ভিতরেই থেকে যাচ্ছে। ওটা আমি কেউ খেলাধুলা করছি না, আমরা হাঁটাহাঁটি করছি না, ঘুমের সাইকেলটা আমাদের ঠিক না, আমরা মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকছি। অর্থাৎ ডিজিটাল এই যে প্রযুক্তির যে ব্যবহার, সেটারও আসলে প্রভাবটা আসলে রয়েছে। ভালো আছে, খারাপও আছে। ওদের পড়াশোনা যেরকম সাহায্য হচ্ছে, ওরা একটা খুব ছোটখাটো জিনিস খুব অল্পতেই পেয়ে যাচ্ছে, কিন্তু ওটা খারাপ দিকও আছে, ওরা ঘন্টার পর ঘন্টা ওখানেই থাকছে, এটা কিন্তু ওদের মানসিক চাপ দিচ্ছে। আপু, এই যে অ্যাংজাইটি বেশি থাকলে কি এটা ঘুম, ক্ষুধা বা এবং মনোযোগের ক্ষেত্রেও আসলে কেমন প্রভাব ফেলে? অ্যাংজাইটির অন্যতম একটা সংকেত কিন্তু তার মনোযোগ কমে যাবে, কোনো কাজে মনোযোগ দিয়ে করতে পারবে না। এতে কি হয় যে ছাত্ররা এসে বলছে যে আমি পড়া মনে রাখতে পারছি না, কারণ সে অ্যাটেনশন দিতে পারছে না, কনসেন্ট্রেশন দিতে পারছে না, মনোযোগ দিতে পারছে না দেখেই কিন্তু ওই যে তার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, তার যে গোলটা সে অ্যাচিভ করতে পারছে না ঠিক মতো। এটা তাকে তার প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে, তার কানেক্টিভিটি, অন্যদের সাথে মেলামেশা কমিয়ে দিচ্ছে। এর ফলে তার সামাজিক জীবনে হ্যাম্পার হচ্ছে। কিন্তু ঘুম বলেন, দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা সে সোশ্যাল মিডিয়াতে থাকছে বা চিন্তা করছে, এজন্য তার ঠিক টাইমে ঘুম, খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না। সুতরাং একটা বড় পরিসরে কিন্তু এই প্রভাবটা আসলে পড়ছে। অনেকে কিন্তু বলে থাকেন যে আমি হয়তো অনেক বিষয় নিয়ে চিন্তা করি না, কিন্তু একটা স্পেসিফিক বিষয়ে হয়তো আমার চিন্তা হয়, হয়তো আমার মৃত্যু ভয়টা বেশি। সুতরাং উদ্বিগ্নের জায়গাটা আসলে আমরা কখন বলছি যে সবকিছু নিয়ে নেগেটিভ থটটা থাকা, নাকি না? এনজাইটিতে এটা বলে যে
ফ্রি ফ্লোটিং, হ্যাঁ, ছোটখাটো সব বিষয় নিয়েই সে চিন্তা করবে। ডে টু ডে যেগুলো আসলে আমরা আমলে ধরছিই না অনেকে, সেগুলো নিয়েও সে চিন্তা করবে। সকাল থেকে রাত পর্যন্ত সব বিষয় নিয়ে চিন্তা করবে। সকালে ঘুম থেকে ঠিকমতো উঠতে পারবো কিনা, কালকে সকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিতে পারবো কিনা, বা আমি অফিসে ঠিকমতো কালকে পৌঁছাতে পারবো কিনা, এটা নিয়েও কিন্তু সে চিন্তা করে। এবং তার কাছে এটা এক সময় মনে হয় যে চিন্তাটায় বিরক্ত হয়ে যাচ্ছে, এত সে চিন্তা করছে, এবং সেটা বলছে যে আমি আর পারছি না, নিতে আর পারছি না, আমার খুব ফাফল লাগছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর যদি স্পেসিফিক কোনো একটা জিনিস নিয়ে চিন্তা থাকে তাহলে সে মানে সেটা নিয়ে শুধু ওভারথিঙ্ক, হয়তো সে স্বাস্থ্যগত বিষয় নিয়ে, পরিবারের কেউ হয়তো তাকে সে হারিয়ে ফেলবে, এরকম অনেক কিছু নিয়ে রোগ নিয়ে অনেকে চিন্তা থাকে, সেটাকে ইলনেস এনজাইটি ডিসঅর্ডার বলে। যে আমার কোনো বড় ধরনের রোগ হয়ে যাবে, সেটা থেকে আমার ক্যান্সার হয়ে যাবে। ধরেন যে তার শরীরে কোথাও একটু ব্যথা হচ্ছে, সে বললো যে আমি তো মরে যাব, আমার ক্যান্সার হয়ে যাবে, বা আমার ব্রেন টিউমার হবে। বা আমরা এনজাইটি ডিসঅর্ডারও দেখি যে অতিরিক্ত নেগেটিভ কোনো আত্মীয় তার হার্ট অ্যাটাকে মারা গেল, তার দেখা গেল হার্টটা একটু বিট করছে, সে ভাবলো যে আমার হয়তো বা হার্ট অ্যাটাক হয়ে যাবে, বা আমিও কিছু দিনের মধ্যে মরে যাব। সকল ধরনের নেগেটিভ যত জিনিস আছে সেগুলোই তার মাথায় বারবার আসতে থাকে। সেই ক্ষেত্রে আপু চিকিৎসার জায়গাটা কিভাবে শুরু হয়? আচ্ছা, চিকিৎসা হলো রোগী আপনার কাছে কখন আসছে, রোগীর অসুখের তীব্রতাটা কেমন, কোন পর্যায়ে চলে গেছে, সেটার উপরে নির্ভর করে। অ্যাংজাইটি রোগী তো মনে হয় না প্রথমে মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসে, না, ওনারা সাধারণত মেডিসিন বিশেষজ্ঞ যায়, কারণ তাদের হার্টের সমস্যা মনে করে, কেউ বলে যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, বা গ্যাস্ট্রাইটিস, পেটের সমস্যা হচ্ছে, বারবার বাথরুম হচ্ছে, সেগুলো সমস্যা নিয়ে অনেক পরেই আসলে সাইকিয়াট্রিস্টের কাছে আসে। এটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট বলি আমরা, হ্যাঁ। সেটা হলো আপনার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও লাগে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও লাগে, দুটোই লাগে আমাদের। জি, সেই ক্ষেত্রে আসলে অ্যাংজাইটি এটা কি কিউরেবল আমরা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা করেন এবং নিয়মকানুন মেনে চলেন, অবশ্যই এটা কিউরেবল। জি, আমরা এই বিষয়টাতে আরও জানবো। একটু জানতে চাই যে আইবিএস, এটা সবাই খুব জানেন এই বিষয়ে এবং জানতেও চান, এটা আসলে কেমন ধরনের ডিসঅর্ডার, বা এটার প্রগনোসিসটা আসলে কেমন? এটা হলো ইরিটেবল বাউল সিনড্রোম বলি আমরা। পেশেন্টের দুই ধরনের সমস্যা হয়, কারো ঘন ঘন দেখা যায় যে লুজ মোশন হচ্ছে, অথবা কারো কনস্টিপেশন। হ্যাঁ, আমরা যেটাকে বলি যে কনস্টিপেশন হলে কিছু সময় তার কনস্টিপেশন থাকবে, কিছু সময় তার লুজ মোশন থাকবে। এটা সাধারণত এংজাইটি ডিসঅর্ডারের মধ্যেই পড়ে, যে অতিরিক্ত স্ট্রেসে থাকলে, মানসিক চাপে থাকলে তার এক ধরনের সিমটম হয়, হ্যাঁ, অ্যাবডোমিনাল সিমটম হয়, মাসেল ক্র্যাম্প করে পেটের। সেই ক্র্যাম্পের কারণে তার বারবার বাথরুমের সমস্যা হয়, রোগী খেতে পারে না ঠিকমতো, পেটে এক ধরনের শব্দ করে, বা বমি বমি ভাব আসে, খাবারের রুচি কমে যায়। সেটা সাধারণত যখন অতিরিক্ত মানসিক চাপ সে সামলাতে পারছে না, তখন হচ্ছে এটা। আমরা অনেক সময় দেখি যে অনেকে যখন অতিরিক্ত মানসিক চাপ সামলাতে না পারে, সে কিন্তু ফেইন্টও হয়ে যায়। তো সেই বিষয়টা আসলে কেমন থাকে? সেটা কি অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যেই পড়ছে কিনা? সেটা হলো তার একটা অচেনা ভয় হয়, যে আমি এই বুঝি এখন মরে যাব। হ্যাঁ, আমরা অনেকেই বলি যে ও প্যানিক করছে, ও প্যানিক করছে। এটা হলো যে আপনার নির্দিষ্ট কোনো জায়গায় না, কোনো ইভেন্টে না, হঠাৎ করে রোগীর মনে হবে যে আমি কিছুক্ষণের মধ্যে মরে যাব, আমি হয়তো বা ফেইন্ট হয়ে যাব এবং আমি বাঁচবো না। হ্যাঁ, আমার তীব্রতাটা এটা খুব 5-6 সেকেন্ডের মধ্যে দেখা যায় একদম হাইয়েস্ট লেভেলে চলে যাচ্ছে। খুবই অল্প সময়ের মধ্যে অনেক দূর উঠে যাবে, এবং রোগী দেখা যাবে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, তার নিঃশ্বাস নিতে পারছে না। সেটাকে আমরা মেডিকেল ইমার্জেন্সিও বলি অনেক সময়। মনে হবে যে এই মুহূর্তে আমি মরে যাচ্ছি। কিন্তু এটা একটা বিষয় হলো, এটা যেমন খুব দ্রুত ইন্টেন্সে চলে যায়, তীব্র মাত্রায় চলে যায়, এবং দ্রুতই খুব স্বাভাবিক হয়ে আসে। এই জিনিসটা যদি আমরা রোগীকে ব্যাখ্যা করে বলি, এটা সাধারণত কেন হচ্ছে, আমাদের যখন শরীরে কোনো সংকেত দিচ্ছে, সেটাকে আমরা ইন্টারপ্রেট কিভাবে করছি, আমরা সেটাকে কিভাবে মনে করছি যে এটা আসলে তীব্রতাটা কেমন, সেটাই কিন্তু ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে এটাকে তুমি এখন ভাবো যে এটা খুব ভয়ঙ্কর কিছু। এটা যে মুহূর্তে আমরা ভাবি, সেই মুহূর্তে আমাদের বলে যে অটোনমিক নার্ভাস সিস্টেম সেটা খুব বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ আমরা কিভাবে পারসিভ করছি কোন একটা ইভেন্ট, অবশ্যই সেটা একটা প্রত্যেকটা মানুষ কোনো স্ট্রেসকে বা দুশ্চিন্তাকে কিভাবে পারসিভ করে, সেটার জন্য আপনার এনভায়রনমেন্ট, আপনার জেনেটিক, আপনার পরিবার সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদমই। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। জি দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। টিভির রিমোট হাতে না দিয়ে চোখ রাখুন আর টিভির পর্দায়।
বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় উদ্বেগ, মনের সংকেত, জীবনের প্রভাব। আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট নাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপু, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু বারবার পরিবারের কথাও চলে আসছে, যে একটা মানুষ আসলে পরিবারে কোন পরিবেশে আসলে বড় হয়েছে, ছোট থেকে আসলে কিভাবে পারিবারিক পরিবেশটা আসলে কেমন হওয়া উচিত যদি একটা মানুষকে আমি মানসিকভাবে সুস্থ দেখতে চাই ভবিষ্যতে। আমার মনে হয় এটাকে সহজ করে দেওয়া উচিত, এটার উপরে ওরকম প্রেশার দেওয়াই উচিত না। আপনাকে ওই ডিমার্কেশনটা করাই উচিত না যে সে আসলে নিজেকে এক্সপ্লোর মানে নিজেকে বিকশিত করতে পারছে না, এবং অতিরিক্ত বিকশিত হচ্ছে কিনা সেটাও কিন্তু আসলে নজরে রাখা উচিত। আমি একদমই মনিটর করছি না সে কিভাবে নিজেকে জীবনযাপন করছে, সেটাও ইম্পর্টেন্ট। মানসিক চাপগুলো, তার কাজ, বেসিক কাজগুলো সে করছে কিনা, ছোটোখাটো মানসিক চাপ সে নিতে পারছে কিনা। আমরা কি করি, বেশি আদর করতে গিয়ে দেখা যাচ্ছে সব করে দিচ্ছি, একদমই প্লেটে খাবার তুলে দিচ্ছি, জুতার ফিতা বাঁধতে দেখলে খুব কষ্ট পাচ্ছে, আল্লাহ ওই বাচ্চাটাকে ওর মা জুতার ফিতা বেঁধে দিচ্ছে না, এটা কিন্তু না। ওর কাজগুলো, বেসিক স্কিলগুলো শিখছে কিনা, পরীক্ষায় কম পেলে সে কি ধরনের রিয়াকশন করছে সেটাও কিন্তু আমরা কি করি, ওর বাচ্চারা পরীক্ষা দিয়ে বের হলে আরেকটা পরীক্ষা নেই, এটা কি লিখেছো, এই অঙ্কের উত্তর কত এসেছে, তুমি এটাতে কত পাবে। হ্যাঁ, এরকম না, সে কিভাবে এটাকে পারসিভ করছে এবং তার মধ্যে আরো বেটার করার অনুপ্রেরণা দিতে পারি। ওটা না করে যে তুমি খারাপ করেছো এবং এটা খুবই খারাপ হয়েছে তোমার সাথে, ফিলিং এর মাঝেও আমরা তাকে ফেলে দিই। হ্যাঁ, এটা তো তাকে ইটসেলফ এনজাইটি দিচ্ছে, গিল্ট ফিলিংটা তাকে। একদমই। সুতরাং এবং বাবা মার নিজেদের মাঝেও কিন্তু অনেক অ্যাংজাইটি থাকে, কারণ আমরাও তো কন্টিনিউয়াসলি ওয়ার্কিং প্যারেন্টস যারা আছে, যে একটা ভীষণ একটা কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডের মধ্যে আসলে আমরা চলি, দিন শেষে তো আসলে নিজেদের মাঝেও অনেক কিছু থাকে, নিজেদেরটা আসলে আমরা ওদের উপর দিয়ে চালানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে বাবা মার নিজের মানসিক সুস্থতা বজায় রাখতে আসলে কি করা উচিত? এবং আমরা খুব বেশি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলি, কিন্তু আসলে আমরা আদৌ সেটা করতে পারি খুব কম। ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার কোন পরিবারটাকে বেশি প্রায়োরিটি দিবেন, আপনি সেটা ব্যালেন্স করতে পারছেন কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে বাইরে নিজেকে বিকশিত করতে গিয়ে ঘরে এসে আর নিজেকে বিকাশ করতেই পারছি না। আমার পরিবারে যে আমাকে কতটুকু প্রয়োজন, আসলে বাচ্চারা কোথা থেকে শিখে, বাবা মার কাছ থেকেই কিন্তু প্রথম শিক্ষাটা লাভ করছে। সে আমাকে কিভাবে দেখছে, আমি তাকে কিভাবে শাসন করছি, কিভাবে ভালো একটা পরিবেশ দিচ্ছি, তার সাথে আমি কি ভয়েসে কথা বলছি, সেগুলো ইম্পর্টেন্ট। আমি আমার মানসিক চাপগুলো তার উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি কিনা, সেটা সে ওয়ার্কলোডটা নিতে শিখাচ্ছি কিনা তাকে। তাকে পড়তে বসলো, আমি দেখলামই না বছরের পর বছর সে কিভাবে পড়াশোনা করছে, মানসিক চাপ সামলাচ্ছে কিভাবে, সেটা আমাকে মনিটর করতে হবে। এবং আমাদের মানসিক চাপটা যেন আমরা কাজের প্লেসেই রেখে আসি, ঘর পর্যন্ত সেটা না নিয়ে আসি। যদি ওয়ার্কিং লাইফের কথা আবার একটু আসি, যে আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় আসলে আমাদের কর্মপরিবেশের জায়গায় থাকি, সেখানে কিন্তু আমাদের অ্যাংজাইটিগুলো আমরা কলিগদের সাথে অনেক সময় শেয়ার করতে পারি না, বা ওয়ার্ক রিলেটেড যে বিষয়গুলো আছে এটাকে আসলে খোলামেলা আলোচনা করা দরকার, বা নিজে কিভাবে আমার ওয়ার্ক লাইফের অ্যাংজাইটি আমরা আসলে রিজলভ করতে পারি। যে সমস্যাটা আসলে ওয়ার্ক প্লেসেরই, আমার মনে হয় ওই সমস্যাগুলোই ওয়ার্ক প্লেসে আলোচনা করা উচিত খোলামেলাভাবে। আপনি সকল সমস্যা একদম ওয়ার্ক প্লেসে নিয়ে গেলেন, এটাও কিন্তু না। আপনাকে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটা আমাদের রাখা উচিত, অবশ্যই রাখা উচিত। আপনি ওয়ার্ক প্লেসে কোনো সমস্যায় ভুগছেন, আপনি মানসিকভাবে ভালো নয়, সেটা অবশ্যই আপনার কলিগের সাথে আপনি শেয়ার করতে পারেন, আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন, এমন কারোর সাথে আপনি কথা বলতে পারেন যে আপনাকে আপনার মতো করে বুঝবে এবং আপনাকে সৎ পরামর্শ দিবে। একদমই। আপু, দীর্ঘমেয়াদী স্ট্রেস যারা আসলে ভুগছেন, আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলছি, কিন্তু আসলেও কিন্তু সেভাবে করে উঠতেও পারছি না, সামাজিক পারিপার্শ্বিক অনেক বাস্তবতার জায়গা আছে, তো সেটাকে আসলে দীর্ঘমেয়াদী অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এর থেকে আরও অন্যান্য কোনো মানসিক রোগে আসলে রূপান্তরিত হয় কিনা? আপনার একটা শারীরিক সমস্যা অনেক দিন ধরে আছে, আপনি মাথা ব্যথা ওরকম পাত্তা দিচ্ছেন না, সেটা কিন্তু দিন শেষে আপনাকে বড় একটা জিনিসের দিকে নিয়ে যাবে। একইভাবে একটা স্ট্রেস আপনাকে দিনের পর দিন কাবু করে যাচ্ছে, আপনি সেটাকে খুব একটা পাত্তা না দিলে সেটা অবশ্যই আপনাকে একসময় বড় ধরনের ডিসঅর্ডারের দিকেই কিন্তু নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে সময়ে যে সমস্যাটা আসবে, সেই সময় যে যার সাথে হচ্ছে বা যে সিচুয়েশনে হচ্ছে, আমরা যদি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, সেটা মিনিমাইজ করে ফেলতে পারি, তখনই আমার মনে হয় যে এটা আপনাকে শারীরিকভাবে ও মানসিকভাবে দুইভাবে ভালো রাখবে। নিঃসন্দেহে তাই। এই জায়গায় যদি একটু জানতে চাই যে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার তো ইটসেলফ একটা মেন্টাল হেলথ ইস্যুস, এবং সেখান থেকে কি আরও বড় ধরনের কোনো মানসিক রোগ হতে পারে কিনা যদি দীর্ঘ সময় যাবত এটা আনট্রিটেড থাকে?
অবশ্যই একটা স্ট্রেস আপনার রয়ে গেছে, আপনি উদ্বিগ্নতায় ভুগছেন, সেটা যে শুধু আপনাকে মানসিক রোগের দিকেই নিয়ে যাবে তা না, আপনি কিন্তু শারীরিক রোগের দিকেও নিতে পারে। হ্যাঁ, আপনি শারীরিকভাবে যে সিমটমগুলো বিভিন্ন সময় হচ্ছে আপনার, সেখান থেকে আপনার পরবর্তীতে যে হার্ট ডিজিজ বা ডায়াবেটিস মেলাইটাস উচ্চ রক্তচাপ এগুলো হবে না এটা কিন্তু না। আপনি তো সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না ফিজিক, কিন্তু আপনার ফিজিকের সিমটমগুলো তো হচ্ছে। আপনার হার্ট রেট বেশি থাকছে, দীর্ঘদিন ধরে বেশি থাকছে, সেটা অবশ্যই আপনাকে বড় কোনো ডিজিজ দিকে নিয়ে যেতে পারে। এবং এংজাইটি ডিসঅর্ডার থেকে ইটসেলফ আপনার ডিপ্রেশন হতে পারে, আপনার স্লিপ ডিস্টারবেন্স হতে পারে। আপনার ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একদমই। আপনার ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে গেল মানে আপনার সারাটা দিন নষ্ট হয়ে গেল। এংজাইটি রোগীরা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না, ঘুম ভেঙে ভেঙে যায় তাদের, দুশ্চিন্তায় তাদের ঘুম ভেঙে ভেঙে যায়। এটা কিন্তু দীর্ঘমেয়াদীতে আপনাকে স্লিপ ডিসঅর্ডারের দিকে নিয়ে যাবে। এবং খাদ্যাভ্যাস আপনার চেঞ্জ হচ্ছে, আপনার কিন্তু সেক্সুয়াল প্রবলেমও হয়। আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন, সেটা কিন্তু আপনার হেলদি কোনো লাইফ দিতে পারবে না। একদমই তাই। সেই ক্ষেত্রে আসলে উদ্বেগকে যদি আমরা আসলে নিয়ন্ত্রণ করতে চাই, কোন কোন সহজ অভ্যাসগুলো আসলে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করা দরকার? জীবনকে সহজ করে নাও আসলে। হ্যাঁ, আমি সবকিছু বলি যে সবসময় বলি, আমি যে কোনো ইভেন্ট আসুক, আমার যে কোনো সমস্যায় আসুক কিনা সেটাকে সহজভাবে দেখা একটা, আপনি বললেন যে পারসিভ করছি কিনা, সেটাকে আমি আসলে যদি আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটা আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। যদি সেটা আমার হাতেই না থাকে, সেটা নিয়ে আসলে হাউতাশ করে খুব একটা লাভ হবে না। যে ইভেন্ট আমার লাইফে ঘটেই গেছে, সেটা যদি ঘটে যায় তাহলে সেটাকে একসেপ্ট করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি আমাকে থাকতে হবে। আমি সেটাকে মেনে নিচ্ছি কিনা, আমার ফেল হয়েই গেছে, এটা এখন আমি 1 বছর ধরে কান্নাকাটি করেও খুব একটা লাভ হবে না, বরং যে সেটাকে আমি কিভাবে মেনে নিলাম এবং পরবর্তীতে কিভাবে সেটাকে আরো ভালো করতে পারবো। সব ফেইলিওর যে আসলে ফেইলিওর না, সব রিলেশনশিপ ভেঙে যাওয়ায় মানে যে রিলেশনশিপটা নষ্ট হয়ে যাওয়া এরকম না, সেটা থেকে আপনি বেটার কি শিখলেন, এটাও একটা। এই যে আপনি একটা শিক্ষা নিলেন যে পরীক্ষাটা হয়তো আমার সত্যিই খারাপ ছিল, বা আমার যার সাথে সম্পর্ক ছিল সে মানুষটা হয়তো বা সত্যিই ভালো ছিল না, হয়তো বা আমার দোষই ছিল, সেই দোষটাও তো আমি খুঁজে বের করার একটা সুযোগ পেলাম। বা পরীক্ষায় যে প্রশ্নটা আমি লিখতে পারিনি, সেটা হয়তো বা আমি আরো বেটার লিখতে পারতাম। আমাদের পজিটিভ চিন্তাগুলোই কিন্তু আমাকে মানসিক চাপ থেকে আস্তে আস্তে কমাবে। আর দ্বিতীয়ত হলো আপনি ব্রিদিং বলি, রিল্যাক্সেশন। আমি আমার মাইন্ডকে কতটুকু রিল্যাক্স করতে পারছি, সেটা আমরা নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে করতে পারি। আরেকটা বলে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, মাসেলগুলোকে টেন্স করে আবার ছেড়ে দাও, সংকুচিত করব এবং ছেড়ে দেব। এটা আরেকটা টার্ম আছে বডি স্ক্যান বলে সেটাকে। বডির বিভিন্ন পয়েন্টকে কল্পনার মাধ্যমে ইমাজিন করে সেটাকে অনুভব করা, মাথার চাপটা, পায়ের গোড়ালি, হাঁটু সব কিছুই আমি ইমাজিন করব, আমি কল্পনার মাধ্যমে সেটা অনুভব করার চেষ্টা করব। আরেকটা বলি আমরা মাইন্ডফুলনেস, মনোযোগ সহকারে, খুবই জনপ্রিয় একটা। আপনাকে সেখানে জাজমেন্টাল হওয়া যাবে না, নন জাজমেন্টালি আপনি মাইন্ডফুলি কোনো কাজ, এতে কিন্তু আপনার অ্যাটেনশন কনসেন্ট্রেশন অনেকটাই বেড়ে যাবে। একদমই। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই যে নিয়মিত রুটিন, ঘুম এবং সাথে আমরা যদি এক্সারসাইজের কথা বলি, ফিজিক্যাল এক্সারসাইজই আসলে অ্যাংজাইটি কমাতে হেল্প করে কিনা? অবশ্যই করবে। আপনার শরীর এবং মন একে অন্যের সাথে রিলেটেড। আপনার মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, আপনার শরীর ভালো না থাকলে আপনি মনকে অবশ্যই ভালো রাখতে পারেন। প্রতিদিন অন্তত পক্ষে 20 মিনিট হাঁটেন। এটা এমন না যে একদম 40 মিনিট করে হাঁটতে হবে বা ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। রিল্যাক্সটাই আসলে বড় বিষয়, আপনি নিজেকে রিল্যাক্স করতে পারছেন কিনা। এবং সবশেষে আমি পজিটিভ চিন্তা করছি কিনা। আমরা কি করি যে লাইফের নেগেটিভ দিকগুলো বারবার ইভ্যালুয়েশন করার চেষ্টা করি, আমার কি নেই, আমি কি পাইনি, এবং আমি কি পাবো না, আমি কি পাবো না, এই চিন্তা আমরা ব্যস্ত থাকি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের যে ভালো দিকগুলো দিয়েছে সেগুলোকে নিয়ে আমরা নার্চার খুব কম করি। সেগুলো আমরা পজিটিভ স্ট্রেংথ, আমার ভালো দিকগুলো আমি যত বেশি ঘাটাঘাটি করব তত আমি ভালো থাকবো। অনেকেই আপু যে বলেন যে আমি ইতিবাচক চিন্তা করতে চাই কিন্তু আসলে আমি পারি না, আমার চলে আসছে এটা বারবার। ওই যে নেতিবাচক চিন্তা এত বেশি আসে। হ্যাঁ, আমরা বলি যে দিনে কিছুটা সময় আপনি নেতিবাচক চিন্তা করেন, আর বাকি সময়গুলো আমরা তো একদম বন্ধ করতে পারবো না, কারণ এটা আউট অফ কন্ট্রোলে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আসলে ওভাবে রোগী দীর্ঘদিন চিকিৎসা ছাড়া নিয়ন্ত্রণ করতে পারছে না। তখন আমরা বলি যে আপনি দিনের এই সময়টুকু বা কিছুটা সময় আপনি নেগেটিভ চিন্তা করেন, কিন্তু বাকি সময়গুলো আপনার চিন্তা প্যাটার্নটা, এখানে আমরা কগনিশন যেটা আমাদের চিন্তা, সেটাকেও কিন্তু আমরা সাইকোথেরাপির মাধ্যমে
চেঞ্জ করতে পারি, যে আপনার লাইফে সব কিছুই যে নেগেটিভ না, নেতিবাচক না, আপনার লাইফে পজিটিভভাবে চিন্তা করার মতো 100টা কারণ আছে, সেভাবে ভাবেন। সেগুলোকে শুধু খুঁজে বার করার একটা বিষয় থাকে। আপু, কখন আসলে ওষুধটা কার্যকর এবং কখন কাউন্সিলিংটা দরকার, বা দুটো সমন্বয়টা আসলে কিভাবে হয়? দুটোরই কিন্তু লাগে এখানে। হ্যাঁ, আপনার চিন্তা জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার চারপাশে কোনো পজিটিভ জিনিস দেখছেন না, ইতিবাচক কিছুই পাচ্ছেন না, আপনি সব কিছুই নেতিবাচক ভাবছেন এবং আপনার মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার, ওখানে কোনো আলো নেই। সেই জায়গাটার সাথে সাথে ওষুধ আপনার কি ইত্যাদিটা কমাবে, আপনার বুক ধড়ফড় কমাচ্ছে, আপনার শ্বাস প্রশ্বাস ঠিক করছে এবং আপনার মুডটাকে ভালো করছে। সে একই সাথে আপনি যখন রিল্যাক্স হচ্ছেন, পজিটিভলি চিন্তা করছেন, দুইটার সমন্বয় কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু রোগী যদি আমাদের খুব আর্লি স্টেজে আসে, একদমই প্রথম দিকে আসে, সেক্ষেত্রে কখনো কখনো কোনো রোগীর ক্ষেত্রে শুধু কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে রোগী সম্পূর্ণ ভালো থাকতে পারে। আপু, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে পরিবার কিন্তু অনিচ্ছায়ও আরেকটা মানুষের আসলে অ্যাংজাইটির জায়গাটা আসলে বাড়িয়ে দেয়। তো সেই জায়গা থেকে পারিবারিক রোলটাও কি হওয়া উচিত সেই মানুষটার প্রতি যিনি আসলে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন? অনেকে ভাবে যে আমি ওকে বারবার পোক করলে বা বললে হয়তো বা ও জিনিসটা ঠিক করে ফেলবে বা ওর মানসিক চাপটা কমে যাবে, সেটা কিন্তু না। আমি মেসেজটা কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই ক্লিয়ার কাট হতে হবে। ধরেন যে আপনার সন্তান পরীক্ষায় খারাপ করেছে, সেটা অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি যে বললেন না, সেটাও কিন্তু খুব একটা ভালো প্যারেন্টিং হলো না। আপনার মেসেজটা থাকতে হবে যে তুমি খারাপ করেছো এবং যে জায়গাগুলো ভুল করেছো সেগুলো শুধরানোর চেষ্টা করতে হবে এবং তোমাকেও চেষ্টা করতে হবে। এখন যদি আপনি সারাদিন ধরে একই কথা বলতে থাকেন ওকে, এটা কিন্তু ওকে মানসিকভাবে ভালো এবং ওর মানসিক শক্তি কিন্তু ভেঙে যাবে। ও যে দ্বিতীয়বার উঠে দাঁড়াবে সেই শক্তিটুকু কিন্তু পাবে না। অবশ্যই পজিটিভ রোল হওয়া উচিত, প্রত্যেকটা পরিবারের মানুষের সেক্ষেত্রে পজিটিভ রোল প্লে করা উচিত। একদমই তাই। অনেক ক্ষেত্রে আমরা এখন দেখি যে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা থেকেও মানুষ কিন্তু অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে, বা হয়তো অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেগুলোকে আসলে কোপ করতে না পেরেও কিন্তু অ্যাডিকশনের দিকে জড়িয়ে যাচ্ছে। এটা আসলে আরো কতটা সমস্যাকে বাড়িয়ে তুলছে এবং এই ক্ষেত্রে আসলে ফ্যামিলি নিজেরও কি করা উচিত? ভয়াবহ আকার ধারণ করেছে এখন। হ্যাঁ, আপনি বললেন যে অ্যাডিকশনের দিকে ঝুঁকে যাচ্ছে, যে কোনো সমস্যা হলেই দেখা যাচ্ছে যে মাদকাসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। সে যে তার দুশ্চিন্তা, উদ্বেগ, আমরা টেনশন যাই বলি না কেন, সেটা সামলাতে পারছে না এবং এই ভয়াবহ জগতের দিকে পা বাড়াচ্ছে। এই ক্ষেত্রে পরিবার, স্কুল, কলেজ, যেটাই বলেন, কর্মক্ষেত্র, সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফেইলিওর হচ্ছে, বাবা মা বকা দিচ্ছে, স্কুলের ফ্রেন্ডরা দূরে চলে যাচ্ছে বা অন্য ক্লাসে চলে যাচ্ছে, জবে সমস্যা হচ্ছে, কলিগরা দূরে চলে যাচ্ছে। এটার সমাধান যে আসলে নেশা জাতীয় দ্রব্য না, এটা আগে আপনাকে বুঝতে হবে। যে কোনো সমস্যার সমাধান যে কোনো নেতিবাচক জিনিস দিয়ে হয় না, সেটা আগে ওনাকে বলতে হবে। ওটা যে পজিটিভভাবে সবাই বসে সমস্যার সমাধান করা যায় বা না সমাধান করতে পারলে কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যায়, ডাক্তারের কাছে যাওয়া যায়, সেই বিষয়গুলো খুব ক্লিয়ার কাট তাকে মেসেজ দিতে হবে। আর নেশা কিন্তু একদিনে হচ্ছে না। কেউ হয়তো বা বন্ধুদের সাথে মিলে খাচ্ছে, কেউ মানসিক চাপ থেকে খাচ্ছে, একদিনে হচ্ছে না। আপনি সেটা শনাক্ত করতে পারলেন কিনা এবং সেই সাথে সাথে আপনি সেটা ব্যবস্থা নিতে পারলেন কিনা পজিটিভ ওয়েতে, সেটা দেখতে হবে। জি, আমরা এখনো দেখি যে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে আমাদের মাঝে এখনো অনেকটুকু ট্যাবু কাজ করে। স্টিগমা যদিও অনেকটুকু রিমুভ হয়েছে, মানুষ অনেক এগিয়ে আসছে, তারপর কিন্তু এখনো মানসিক চিকিৎসা নিতে অনেকে ভয় পায়। এই জায়গা থেকে আসলে আমাদের সচেতনতা বাড়াতে কি করা উচিত? আসলে এগিয়ে আসছে বললে তো আসলে আমাদের ট্রিটমেন্ট গ্যাপ এত থাকতো না। এখনো 92%, মানে আপনার রোগ আছে এবং আপনি চিকিৎসা নিতে আসছেন না, এর মধ্যে পার্থক্য হলো এখনো 92%। মানে 100 ভাগের মধ্যে 92 জন আসছেন না। তাহলে আমরা খুব একটা যে ভালো অবস্থায় আছি, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সচেতনতা খুব ইম্পর্টেন্ট। আমরা এখনো একটা মেডিসিনের প্রেসক্রিপশন দেখাতে যেরকম লজ্জা বোধ করি না, আমার কাছে একটি মানসিক রোগের প্রেসক্রিপশন থাকলে সেটা আমি বের করতে লজ্জা বোধ করি বা এই বিষয়ে আমি কথা বলতে ভয় পাই যে আমার ডিপ্রেশন আছে, আমি ডিপ্রেশনে ওষুধ খাই, আমার ঘুমের সমস্যা আছে, আমার এই সমস্যা আছে বা আমার আত্মহত্যার প্রবণতা আছে, এগুলো বলতেও কিন্তু আমরা লজ্জা বোধ করি এখনো। এগুলো আমরা যতদিন না বলতে পারবো, খোলামেলা আলোচনা করতে পারবো, একদিকে কিন্তু বললে আপনার মানসিক চাপটা কমে যাচ্ছে, ইনস্ট্যান্ট আপনার মানসিক চাপটা কমে যাচ্ছে এবং আপনি একটি সহজ সমাধান পাচ্ছেন।
যেটা একদমই। খুব সুতরাং ইম্পর্টেন্ট। খোলামেলা আলোচনাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপু, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, যারা উদ্বেগজনিত মানসিক সমস্যায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে। উদ্বেগ একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন কোনো ভয় বা কোনো ডেঞ্জার দেখলেন, সেক্ষেত্রে আপনার স্বাভাবিক শরীরে কিছু লক্ষণ হয়, সেটা অবশ্যই আমাদের ভালো দিক। কিন্তু এটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং দিনের পর দিন চলতে থাকে, সেটা যখন রোগীকে আমরা বলি যে আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন অবশ্যই সেটা কনসার্নের বিষয়। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে সেটা আলোচনা করা উচিত। এবং সেক্ষেত্রেও যদি আপনার সেরকম ফল না আসে, অবশ্যই আপনার এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। দর্শক, উদ্বেগ আমাদের জীবনের অংশ হতে পারে, কিন্তু তা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, এটাই মূল কথা। মনে রাখুন, উদ্বেগ যেমনই হোক না কেন, নিজের প্রতি যত্ন নেওয়াও প্রয়োজন, এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ছোট ছোট পদক্ষেপই আমাদের মনকে করে তোলে শান্ত, সুস্থ ও নিয়ন্ত্রিত, যা জীবনের সব দিককে সুন্দর ও সমৃদ্ধ করে। আজকের মতো বিদায় নিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।